সফল ভারতীয় ভ্যাকসিন। আপাততভাবে ভারতীয় ভ্যাকসিনের বিরাট সাফল্য, কারণ প্রথম পর্যায়ের কোভ্যাক্সিনের সম্ভাবনা বছর শেষেই ইতিমধ্যেই হিউম্যান ট্রায়াল সফল হয়েছে। প্রথম পর্যায়ের সেপ্টেম্বরেই শুরু, দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল। এবার করোনার চিকিৎসা আরও সস্তা। ভালো খবর আসছে এখন, সস্তায় রেমডেসিভির আনলো ভারতীয় সংস্থা। আত্মনির্ভর হওয়ার পথে বোধহয় আমরা আরও বেশি এগোচ্ছি। 15ই অগস্টের আগে সুখবর এই ভ্যাকসিন এবং ওষুধ নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে ডাক্তার কুণাল সরকার, ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায়, ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায় এবং ভাইরোলজিস্ট ডক্টর সিদ্ধার্থ জোয়ারদার। একবার দেখে নেওয়া যাক সুখবরের প্রথম পার্ট। কোভ্যাক্সিন ফেজ 1 সাকসেসফুল, অর্থাৎ ভ্যাকসিন তৈরিতে আত্মনির্ভর ভারত। ইতিমধ্যেই আমরা দুপুর থেকে আপনাদের দেখিয়ে আসছি যে কোভ্যাক্সিন অর্থাৎ ভারত বায়োটেক যে তৈরি করছে কোভ্যাক্সিন, তার হিউম্যান ট্রায়াল হয়েছে। হিউম্যান ট্রায়াল প্রথম পর্যায়ের হয়েছে, তাতে সাফল্য এসেছে এবং সেই সাফল্যের সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রথম পর্যায়ের ট্রায়াল সফল বলে দিল এইমস। রাশিয়ার ভ্যাকসিন নিয়ে আমরা আশার আলো দেখেছিলাম, আর এই ভ্যাকসিন আমাদের ভ্যাকসিন, আমাদের দেশের ভ্যাকসিন। আমাদের দেশকে করোনা মুক্ত করতে কাজে লাগবে এই কোভ্যাক্সিন। আমি ডক্টর জোয়ারদার আপনার কাছে প্রথমে যাব। এখনো পর্যন্ত এই দুপুর থেকে আমরা আলোচনা করে আসছি, এখনো পর্যন্ত কতটা আশার আলো দেখতে পেলেন এই কোভ্যাক্সিন নিয়ে? প্রথমেই জানাই যে আমাদের এটা দেশীয়ভাবে তৈরি, দেশীয় একটা আইসোলেট থেকে যেহেতু তৈরি করা হচ্ছে, সেহেতু অবশ্যই একটা আশার আলো আমাদের মধ্যে থাকবে। এবং যেহেতু কম খরচে যদি এটা তৈরি করানো যায়, নিশ্চয়ই সেটা করা হবে। এবং সাধারণ মানুষের জন্য এটা যদি খুব অল্প দামে, অল্প সময়ে, অথবা যদি না দাম দিয়েও করা যায়, অর্থাৎ বিনা পয়সা যদি দেওয়া যায় ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভের মাধ্যমে, তাহলে এর থেকে আর ভালো কিছু হবে না। কারণ আমাদের দেশীয় আইসোলেটের মাধ্যমে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনের যেটা আছে, সেখান থেকে আমাদের দেওয়া হয়েছে আইসোলেটটাকে, এবং এখান থেকে একটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। সুতরাং এই পদ্ধতি যদিও প্রচলিত পদ্ধতি, অবশ্যই এমপিরিক্যাল পদ্ধতিতেই তৈরি করা হচ্ছে, এবং এর কস্ট যদি কম হয়, মূল্য যদি কম হয়, সবার কাছে যদি আমরা দিতে পারি, এটা এর থেকে ভালো আর কিছু হবে। একেবারেই ঠিক। এবং সেইখানেই কয়েকদিন আগেই কোভ্যাক্সিন যে মোটামুটি জলের থেকে সস্তায় আমাদের দেশে আসবে, সেইটাই ঘোষণা করেছিল ভারত বায়োটেক। এরপরে হয়তো বিনা পয়সাতেই আসতে পারে, কিন্তু এটাই সব থেকে আশার কথা যে কোভ্যাক্সিন সফল হতে চলেছে, চিকিৎসক মহলের একটা আশা। ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায়, আমরা যে পদক্ষেপগুলো কোভ্যাক্সিনের ক্ষেত্রে বা প্যারামিটারগুলো আপনারা বলছিলেন, সেই প্যারামিটার কি মোটামুটিভাবে সাফল্যের দিকে কোভ্যাক্সিন? ভারতবর্ষ একদম সঠিক পদ্ধতিতে ভ্যাকসিনের দিকে এগিয়ে চলেছে। তার কারণ একটা জিনিস বুঝতে হবে, সারা পৃথিবীতে ভ্যাকসিনের ব্যাপারে ভারতবর্ষ অনেক বেশি অভিজ্ঞ। ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচারের অভিজ্ঞতা ভ্যাকসিনের ব্যাপারে সারা পৃথিবীতে অনেকটা এগিয়ে। কারণ সারা পৃথিবীর 60% ভ্যাকসিন আমরা ডমিনেট করি। সুতরাং কোনো ভ্যাকসিন আবিষ্কার করার ব্যাপারে, কিভাবে সেই ভ্যাকসিনটা নিয়ে এগোতে হয়, সেই ব্যাপারে ভারতবর্ষ অত্যন্ত অভিজ্ঞ। এবং ঠিক সেইভাবেই আমরা যেহেতু হিউম্যান ট্রায়ালে এখন ঢুকেছি, ফেজ 1 ট্রায়াল কমপ্লিট হয়েছে। যেই ফেজ 1 ট্রায়াল কমপ্লিট হয়েছে, তার একটা পিভটাল বডি আছে, সেটা এইমস নিয়ন্ত্রণ করছে ICMR এর তত্ত্বাবধানে। তার যা ডেটা আছে, সেই ডেটাটা আমাদের সামনে এবারে চলে আসবে। তারপরে আমরা ফেজ 2 ট্রায়ালে ঢুকে গেলাম অলরেডি। ফেজ 2 ট্রায়ালটা শেষ হলেই আবার ফেজ 3 ট্রায়ালে ঢোকা হবে, এবং প্রত্যেকটা ডেটা প্রপার মেথডে আমাদের পাবলিশ করা হবে, এবং সেই ডেটা আমরা দেখব, এবং আমরা প্রতিদিন কনফিডেন্ট হব যে কিভাবে আমরা ভ্যাকসিনের দিকে এগোচ্ছি। এবং তুমি দেখে নাও ভারতবর্ষ কি সুন্দর মেথডে ধীরে ধীরে এগিয়ে যাবে এই ভ্যাকসিনের দিকে। কারণ ভারতবর্ষের ভ্যাকসিনের অভিজ্ঞতা যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। একেবারে এইখান থেকেই বলা হচ্ছে যে রাশিয়ার মতো নই আমরা, কারণ রাশিয়া বলেছে যে এই তথ্য চুরি হয়ে যেতে পারে, তাই গবেষণার পত্র দেওয়া যাবে না। এইমস কিন্তু বলে দিয়েছে প্রথম পর্যায়ের ট্রায়ালে কি ফলাফল, সেই ফলাফল কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আনা হবে। অর্থাৎ বিজ্ঞানের যে পদ্ধতি, সেই বিজ্ঞানের পদ্ধতি মেনেই ভারত বায়োটেক এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রক তৈরি করছে এই ভ্যাকসিন। দেখে নেওয়া যাক বিস্তারিত।
রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ডের ওপর ভরসা করা নয়। করোনার ভ্যাকসিন তৈরিতে দেশকে পথ দেখাচ্ছে আত্মনির্ভর ভারত। ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে দেশীয় সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সঙ্গে যৌথ উদ্যোগে করোনার ভ্যাকসিন তৈরি করছে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক। দিল্লির এইমস সহ দেশের 12টি কেন্দ্রে চলছে হিউম্যান ট্রায়াল। আসার কথা, কোভ্যাক্সিনের প্রথম দফার ট্রায়াল চলতি মাসেই শেষ হচ্ছে। ভারত বায়োটেক জানিয়েছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কোভ্যাক্সিনের দ্বিতীয় ট্রায়াল শুরু হবে। প্রথম থেকেই আশার আলো দেখাচ্ছে ভারতের অস্ত্র কোভ্যাক্সিন। প্রথম ধাপের পরীক্ষার পর এইমস জানিয়েছে আপাতত সফল ভারত বায়োটেকের করোনার ভ্যাকসিন। প্রথম ধাপের পরীক্ষায় ভলান্টিয়ারদের শরীরে কোভ্যাক্সিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই দ্রুত প্রথম ধাপের হিউম্যান ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হবে। কয়েকটি প্রতিষ্ঠানের প্রাথমিক যে রিপোর্ট আমরা জানতে পেরেছি তাতে পার্শ্ব প্রতিক্রিয়া কিছু নেই এবং আমরা আশা করে আছি যে অন্যান্য ফেজগুলো সব স্মুথলি চলবে। এমনভাবে তৈরি করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন, তার সাথে স্থায়ী হতে হবে। সময় নিয়ে আসুক, নিখুঁত হোক, মানুষের সাহায্যে আসুক, কার্যকারিতাটা প্রমাণ দিতে হবে, প্রমাণ করতে হবে। দেশের 12টি কেন্দ্রে কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল চলছে। সূত্রের খবর, এর মধ্যেই নাগপুরের গিল্লুরকার হাসপাতালে শুরু হয়েছে দ্বিতীয় দফার পরীক্ষা। প্রথম পর্যায়ে 55 জন ভলেন্টিয়ারের শরীরে কোভ্যাক্সিন প্রয়োগ করেন চিকিৎসকরা। সকলেই সুস্থ রয়েছেন বলে খবর। প্রথম ধাপের রিপোর্ট ইতিমধ্যেই ভারত বায়োটেকের কাছে জমাও করেছে নাগপুর কেন্দ্র। সূত্রের খবর, চলতি সপ্তাহে 20 জনের শরীরে দ্বিতীয় দফার ডোজ প্রয়োগ হয়েছে। এই ভারত বায়োটেক দীর্ঘ 19-20 বছর বিভিন্ন ধরনের হিউম্যান ভ্যাকসিন তৈরি করেন। এরা কিন্তু এই ভ্যাকসিন তৈরিতে যথেষ্ট পরিমাণ কৃতবিদ্য এবং এরা কিন্তু অভিজ্ঞতা আছে যথেষ্টই। করোনার আতঙ্কের মধ্যে সব দিক থেকেই আশা যোগাচ্ছে ভারত বায়োটেক। কিন্তু ভ্যাকসিন তৈরিতে তাড়াহুড়ো নয়, সুরক্ষা ও গুণগত মানের ওপরেই যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তা স্পষ্ট করেছে ভারত বায়োটেক। সেই সঙ্গে সংস্থার উপহার, কোভ্যাক্সিনের দাম হবে 1 বোতল জলের থেকেও কম। মানে 134 কোটি জনসংখ্যার দেশের কোনায় কোনায় করোনার ভ্যাকসিন মিলবে 100 টাকারও কম দামে। প্রথম ধাপ সফল। বিশেষজ্ঞদের মতে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই হাতে আসতে পারে ভারতের তৈরি কোভ্যাক্সিন। সেক্ষেত্রে ভ্যাকসিন তৈরির কারখানা ভারতই পথ দেখাবে বিশ্বকে। নিউজ 18 বাংলা। ডাক্তার কুণাল সরকার, যে কোনো ক্ষেত্রে আমরা এখন যে কোনো আন্তর্জাতিক মাপকে আমরা কম্পিট করতে পারি। প্রতিযোগিতার মধ্যে আমরা আছি। ভারত অর্থাৎ জনস্বাস্থ্যের দিক থেকেও আমরা যদি কোভ্যাক্সিন বাজারে আনতে পারি, রুশ বিপ্লব পিছিয়ে যাবে, আমরা এগিয়ে যাব নাকি? না, আমরা নিশ্চয়ই একটা আত্মবিশ্বাসের জায়গায় আছি, অবশ্যই আছি। এখানে ইন্টারেস্টিং একটা দুটো কথা বলি। আমার মনে হয় যে সারা পৃথিবীর জুড়ে যে তীব্র সমালোচনা হয়েছিল যে কেন তারা তথ্য গোপন করছে, তো তার রেসপন্স হিসেবে আজকে কয়েক ঘন্টা আগে ট্যাস নিউজ এজেন্সি বলেছে যে রাশিয়ান ভ্যাকসিনের ডেটা তারা নাকি সোমবার প্রকাশ করতে চলেছে। তো দেখা যাক, দ্যাট ইজ আ পয়েন্ট অফ সাইন্টিফিক কিউরিওসিটি, যে তারা আর সেটাকে গোপন করে রাখবে না, সেটাকে আত্মপ্রকাশ করবে। আর আন্তর্জাতিক এই যে, নিশ্চয়ই এটা একটা বৈজ্ঞানিক বিপ্লব, কিন্তু এর মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে। তো আমরা কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং সিচুয়েশন দেখতে চলেছি। সেটা হচ্ছে চায়নার একটা ভ্যাকসিন আছে সাইনোভ্যাক বলে, যেটা বেজিং বেস যে ভ্যাকসিনটা, এই সাইনোভ্যাক এবং ভারত বায়োটেক কিন্তু একেবারে মামাতো পিস্তুত ভাই। দে আর অ্যাবসলিউটলি অফ দ্য সেম টাইপ। এবং ওদের ফেজ 3 ট্রায়ালস যেটা খুব সম্ভবত ব্রাজিলে হচ্ছে, ওরা কিন্তু আমাদের থেকে হয়তো 1 মাস খানেক এগিয়ে আছে ফেজ 3 ট্রায়ালসে। সুতরাং দেখা যাক, আমাদের এই দিকটা তো সেই হিমালয়ান বর্ডারের মতো ওই দিকেও চোখ রাখতে হবে। কিন্তু সুস্থ প্রতিযোগিতা হোক, যত বেশি ভ্যাকসিন সফল হবে আমাদের পক্ষে ভালো হবে। আর আরেকটা প্রাসঙ্গিক কথা হলো যে আমাদের দেশে যেটা আমরা বলছি, ভালো কথাই বলছি, যে আমরা গভর্নমেন্ট ইমিউনাইজেশন প্রোগ্রামের মাধ্যমে ইমিউনাইজ করব, কিন্তু ব্যাপারটা হলো এখনো অব্দি আমাদের গভর্নমেন্ট ইমিউনাইজেশন প্রোগ্রামগুলো সবগুলি চাইল্ডহুড ভ্যাকসিনেশন কেন্দ্রিক ছিল। তো তারা যেন এই ডিস্ট্রিবিউশন মেকানিজমটা আর ক্রাইটেরিয়া ফর সিলেকশনটা একটু ভেবেচিন্তে রাখেন, কারণ শেষ মুহূর্তে একটা অগোছালো কাজ হওয়াটা ভালো হবে না।
না, আপনার কি কোথাও সন্দেহ হচ্ছে যে অগোছালো কাজ হচ্ছে? কারণ যে যে পদ্ধতি বিজ্ঞানীরা বলছেন সেই পদ্ধতি মেনেই হচ্ছে, প্রকাশ্যে আনা হচ্ছে সমস্ত কিছু। আমার সাইন্টিফিক মেথোডোলজি নিয়ে কিছু বলার নেই, কিন্তু আচ্ছা। আমার কথার বলার হচ্ছে, দেখো সবাই আজকে এম করে রয়েছে আর্লি নেক্সট ইয়ার, জানুয়ারি হোক, জানুয়ারির গোড়ায় হোক, শেষে হোক, যখনই হোক, কিন্তু আমরা কিভাবে সেটাকে আমাদের 30টা রাজ্যে 800টা ডিস্ট্রিক্ট ঠিক, কিভাবে ঠিক, ঠিক। ডিস্ট্রিবিউট করছি, আমাদের সিলেকশন ক্রাইটেরিয়া কি? কারণ এই যে আমরা একটা নড়বড়ে কন্ট্রোল মেকানিজম করলাম, কেন আমাদের জনস্বাস্থ্য মেকানিজম গুলো তো খুব অপলকা ছিল, সেই জন্য তো আবার ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনও করতে হবে সেই অবশ্যই, জনস্বাস্থ্য অবশ্যই। মেকানিজমের মধ্যে দিয়ে। তবে সুতরাং আমরা আশা করি আমাদের দেশ এখনো গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে সবাই মিলে নিশ্চয়ই আলোচনা করে সবটা গঠনমূলকভাবে এই করোনা ভ্যাকসিন যদি আমরা আনতে পারি, তাহলে বন্টনের দিক থেকেও সেই পথে আমরা এগোবো। তবে ডাক্তার কুণাল সরকার, আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে সোমবার গবেষণাপত্র সামনে আনতে পারে রাশিয়া, সেটা কি চাপে? কারণ রাশিয়ার রুশ বিপ্লব ঘটে গেল, আমরাও বলেছিলাম, আমরাও আশা দেখিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরব, তাতে আমরা আশাহত রাশিয়ার ভ্যাকসিন নিয়ে, আমরা আশাবাদী আমাদের ভ্যাকসিন নিয়ে। কারণ রাশিয়ার ভ্যাকসিন নিয়ে রাশিয়াতেই প্রশ্ন, রুশ স্বাস্থ্য মন্ত্রকের এথিক্স কাউন্সিল থেকে ইস্তফা চিকিৎসক আলেকজান্ডার চুচালিনের। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কৌশিক দাশগুপ্তর সঙ্গে কথা বলে। কৌশিক, কি খবর রয়েছে? দেখো, ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলে বিশিষ্ট পালমোনোলজিস্ট আলেকজান্ডার চুচালিন কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি যেটা দাবি করছেন যে চিকিৎসা এবং স্বাস্থ্য নীতিকে একেবারে জলাঞ্জলি দিয়ে এই টিকার ঘোষণা করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের কিছু মানা হয়নি এবং গোটা প্রক্রিয়াটায় একাধিক গলদ রয়েছে। কোনো নিয়ম নীতির তোয়াক্কা, চিকিৎসা বিজ্ঞানের কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই ভ্লাদিমির পুতিন সরকার এই টিকার কথা ঘোষণা করেছেন। এই ডক্টর চুচালিন কিন্তু উনি হচ্ছেন যে রাশিয়ার যে চিকিৎসা সংক্রান্ত নীতি নির্ধারণ যে বডিটা রয়েছে, যে কাউন্সিল রয়েছে, সেই কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, এথিক্স কাউন্সিলের। তার এই মন্তব্য কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং স্বাভাবিকভাবেই তার এইভাবে ইস্তফাটা কিন্তু পুতিন সরকারের কাছে পুতিন সরকারের অস্বস্তিটা কয়েক গুণ বাড়িয়ে দিল। তিনি প্রথম থেকেই এই যে তৃতীয় ফেজের ট্রায়ালটা না করা, তৃতীয় ফেজের ট্রায়ালের আগে ঘোষণা করে দেওয়া, এর চরম বিরোধী ছিলেন। কিন্তু যেটা জানা যাচ্ছে যে তার এই অভিযোগকে কর্ণপাত করেনি, তার এই অভিযোগ কানে তোলেনি পুতিন সরকার, এবং কানে না তুলেই তারা এই ঘোষণাটা করে দেন যে যেন একটা রেসে রয়েছে এবং রাশিয়াই প্রথম করোনার টিকা আবিষ্কার করলো। এই ঘোষণাটা কিন্তু তৃতীয় ফেজের ক্লিনিক্যাল ট্রায়ালের আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে। এর চরম বিরোধী ছিলেন চুচালিন এবং তার কারণেই তার ইস্তফা বলে মনে করা হচ্ছে। তিনি যেটা বারবার বলছেন, এই থার্ড ফেজের ট্রায়ালটা অত্যন্ত জরুরি, কারণ এইখানে কয়েক হাজার মানুষের ওপর প্রয়োগ করে দেখা হয়। এই পরীক্ষাটা অত্যন্ত জরুরি, কারণ এই পরীক্ষার মাধ্যমেই জানা যায় পার্শ্ব প্রতিক্রিয়া কতটা, এবং 18 বছরের কম বয়সী এবং 60 বছরের বেশি বয়সীদের ওপর এই পরীক্ষাটা করা হয় এই ফেজে। সেটাই যদি না করা হয়, তার আগে কি করে একটা ভ্যাকসিনের কথা ঘোষণা করে দেওয়া যায় এরকম ভাবে? এই প্রশ্নও তিনি তুলেছেন, এবং এই ভ্যাকসিন কতটা কার্যকর হবে সেই প্রশ্নও কিন্তু তুলেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলে সাক্ষাৎকার দেওয়ার সময়। ধন্যবাদ কৌশিক। কাকে সাক্ষাৎকার দিলেন? ব্রিটিশ সংবাদ সংস্থা ডেইলি মেলকে। রাশিয়ার ভ্যাকসিন নিয়ে রাশিয়াতেই প্রশ্ন, রুশ স্বাস্থ্য মন্ত্রকের এথিক্স কাউন্সিল থেকে ইস্তফা চিকিৎসক আলেকজান্ডার চুচালিনের। চিকিৎসা ও স্বাস্থ্যনীতি না মেনেই টিকার ঘোষণা, চিকিৎসা বিজ্ঞানের নীতি ভাঙা হয়েছে, বিস্ফোরক অভিযোগে সরব রাশিয়ার চিকিৎসক। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলে সাক্ষাৎকার। রাশিয়া চিকিৎসা সংক্রান্ত নীতি নির্ধারণ করে এথিক্স কাউন্সিলের সদস্য চিকিৎসক চুচালিন। আমি ডাক্তার চট্টোপাধ্যায়, কি বলবেন, এর প্রতিক্রিয়া কি? না, দেখুন, অনেকগুলো জায়গা দেখতে হবে। যেদিনকে প্রথম রাশিয়ান এই মিস্টার পুতিন যেটা ঘোষণা করেছিলেন, সেদিনকেও আমি আপনাদের চ্যানেলে ছিলাম। আমি সেদিনও বলেছিলাম যে ব্যাপারটা হয়তো তাড়াহুড়ো হয়েছে অনেকটা। হ্যাঁ, অবশ্যই আমরা স্বাগত জানিয়েছিলাম রাশিয়ার ভ্যাকসিনকে, কিন্তু তার সাথে যেহেতু WHO-র কাছে কোনো ক্লিয়ার কাট কোনো পেপার ছিল না, কোনো সায়েন্টিফিক কোনো এভিডেন্স ছিল না, তো সেই কারণে এই ভ্যাকসিনটার
কি ধরনের এবং তার কতটা এফিকেসি, কতটা সেফটি, এবং যেহেতু লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন, সেই সব প্রশ্নগুলো আমি সেদিনকে তুলেছিলাম। আজকে একজন বড় পোস্টে থাকা একজন বিখ্যাত চিকিৎসক রিজাইন করছেন এবং তার সাথে তিনি রাশিয়ান কোনো সংবাদপত্রে না বলে একটা বাইরের একটা ইউকের একটা সংবাদপত্রে এই ঘোষণা করছেন। এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, এর মধ্যে কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু থাকতে পারে, কোনো অন্তর্ঘাত থাকতে পারে, কিন্তু একটা জিনিস এর মধ্যে পরিষ্কার যে এর মধ্যে কিছু সমস্যা আছে হয়তো। একেবারে যে সমস্যাটাকে আমার মনে হয় যে তদানীন্তন কর্তৃপক্ষ যারা আছেন, বিশেষ করে WHO বা ইউরোপিয়ান সোসাইটি যারা এইগুলোর নীতি নির্ধারণ করেন, তাদের এই রাশিয়ান ভ্যাকসিনটা সম্বন্ধে খুব ভালোভাবে জানা উচিত, রাশিয়াকে চাপ দেওয়া উচিত, এবং একেবারে এই প্রসঙ্গই উঠেছিল ডাক্তার চট্টোপাধ্যায়, আমি আসবো এই প্রসঙ্গেই আলোচনায় আসবো। আসলে সেই দিন যেদিন রাশিয়ার ভ্যাকসিন নিয়ে আমরা আশার আলো দেখিয়েছিলাম সাধারণ মানুষকে, তখন আমাদের সঙ্গে যারা চিকিৎসক ছিলেন তাদের অনেকেই একটু বলা যায় উষ্মা প্রকাশ করেছিলেন, নেগেটিভ কিছু বক্তব্য রেখেছিলেন। তা নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতেও সমালোচনা হয়েছিল, কেন ভালো চোখে দেখছেন না চিকিৎসকরা এই রাশিয়ার ভ্যাকসিনকে। আজকে তার বোধহয় প্রমাণ মিলল যে কোথাও একটা গলদ রয়েছে, না হলে এত বড় একজন ব্যক্তি তিনি পদত্যাগ করেন এথিক্স কাউন্সিল থেকে রাশিয়ায়। আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। রাশিয়ার এই ভ্যাকসিন নিয়ে এখন আবারও ধোঁয়াশা, আবারও বিতর্ক। এই মুহূর্তে যে খবর আমরা দেখাচ্ছিলাম যে রাশিয়ার এথিক্স কাউন্সিল থেকে পদত্যাগ করলেন একজন চিকিৎসক, এবং তার অভিযোগ যে কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না বিজ্ঞানের চিকিৎসার। ডাক্তার জোয়ারদার, কোথাও একটা রুশ বিপ্লব দেখানোর চেষ্টা হচ্ছিল, পাওয়ার গেমে যে সবকিছু হয় না, বিজ্ঞানের দ্বারাই সবকিছু সাধিত হয়, এটাই কি প্রমাণ? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। ডাক্তার কুণাল সরকারের কাছে যাব। দেখো, কথাটা হলো যে রাশিয়ার কিন্তু মানে ন্যাশনালিস্ট ক্যারেক্টারটা তো অনেক পাল্টে গেছে। ওরা তো আর রুশ বিপ্লবের সময় নেই, ওরা এখন সেই নিকোলাস জারের বংশধর হিসেবে পুতিন নিজেকে ভাবছে। তবে যাই হোক, আমরা এখানে পলিটিক্স ডিসকাস করছি না, কিন্তু আরেকটা কথা বলি যে কৌশিক যে রিপোর্টটা দিয়েছে তার রেলেভেন্সে, যে এই পুতিনের অ্যানাউন্সমেন্টের বোধহয় 5-7 দিনের মধ্যে কিন্তু ওদের এথিক্স কাউন্সিল থেকে এরকম একটা প্রতিবাদী কণ্ঠস্বর দু একটা শোনা গেছিল। ওরা কিন্তু যে পুতিন এরকম একটা অ্যানাউন্সমেন্ট করবে এটা ভেবে ওরা একটা সেকশন অফ দ্য রাশিয়ান এথিক্স কাউন্সিল তারা একটা ডিসমে প্রকাশ করছিলেন যে পুতিন এতটা তাড়াহুড়ো যেন না হয়। যাই হোক, এখন তারা নভেম্বরের একটা ডেটও অ্যানাউন্স করেছেন, এই জিনিসগুলো করেছেন, কিন্তু তারা যাই করুক না কেন আমরা আমাদের কাজটা এগিয়ে যাই। আর একটা দেশ যারা এখন আমাদের এই বাইনোকুলারের একটু বাইরে আছে, যাদের বোধহয় দ্য হাইয়েস্ট নাম্বার অফ ভ্যাকসিনস আর নাও ইন দ্য থার্ড ফেজ, সেটা হলো জার্মানি। জার্মানি কিন্তু ভ্যাকসিন নিয়ে বেশ ভালো কাজ করছে এবং ওদের প্রায় 6টা ভ্যাকসিন থার্ড ফেজে এরকম ঢুকে পড়েছে। তো যাই হোক, সবাই মিলে একটা এফেক্টিভ প্রতিষেধক আনুক, এটাই হচ্ছে মানুষের ভরসা। ডাক্তার বন্দ্যোপাধ্যায়, এক্ষেত্রে আমাদের যে ভ্যাকসিনের তাড়াহুড়ো, এর আগে বিতর্ক হয়েছিল 15ই আগস্টের মধ্যে আসবে, সেক্ষেত্রে ভারত বায়োটেক একটা যথাযথ সিদ্ধান্ত নিয়েছে যে তাড়াহুড়ো নয়, অর্থাৎ রাশিয়ার যতই বিপ্লব হোক না কেন অন্যান্য দেশ তাড়াহুড়ো নয়, ভ্যাকসিন প্রয়োজন, সেই ভ্যাকসিন যতটা সময় লাগে সেই পদ্ধতিতেই এগোচ্ছে এবং আমরাও এগোচ্ছি। না দেখো, ICMR হঠাৎ একবার মাঝখানে বলে বসেছিল যে 15ই আগস্টে হয়তো ভ্যাকসিন এনে ফেলবে, কিন্তু সেটা হয়তো বোঝাতে বা বুঝতে কোথাও একটা ভুল হয়েছে, সেটা বোঝাবুঝির একটা ভুল ছিল। কিন্তু পরবর্তীকালে তুমি দেখেছো যে ভারত বায়োটেকের যিনি কর্ণধার, তিনি কৃষ্ণা এলা, তিনি বলেছেন যে না, আমরা ভ্যাকসিনের ব্যাপারে কোনো তাড়াহুড়া করব না এবং আমরা ভ্যাকসিনটা যত সহজ লভ্য হয় সেটা করার চেষ্টা করব এবং আমরা ভ্যাকসিনটা যত কম দামে আনা যায় সেটাও আমরা চেষ্টা করব। তো এই পদ্ধতিটা তো ঠিক আছে এবং আমরা একটা সঠিক পদ্ধতিতে এগোচ্ছি। এখানে কার মেয়ে ভ্যাকসিন পেয়ে গেল, কে কি বললো না বললো, সেগুলো কোনো ম্যাটার করে না বিজ্ঞানে, ঠিক আছে? আর বিজ্ঞানে দেখো, ইতিহাস তো কোনোদিন কাউকে ক্ষমা করেনি। তো তুমি যদি আজকে আমাকে ঠকাও, সে ঠকানোর হিসেব তোমাকে 10 বছর পরে গিয়ে দিতে হবে। ইতিহাস কোনোদিন ক্ষমা করে না, ঠিক আছে?
তো আমরা যে পদ্ধতিটা বিজ্ঞান ভিত্তিক সে পদ্ধতিতেই এগোতে হবে। তাতে যদি আমার 2-3 মাস ভ্যাকসিন দেরি হয়, সেটা একেবারে। দেরি হওয়াটা মেনে নেওয়া উচিত, কারণ তা নইলে কিন্তু বড় ক্ষতি হয়ে যেতে পারে। এখানেই সেই প্রশ্ন বড় করেছিলাম ক্ষতিটা ডাক্তার আমরা জোয়ারদারকে, কোনোভাবে যেহেতু সেই দিনও ভারতবর্ষের- ডাক্তার জোয়ারদার প্রথম প্রতিক্রিয়া দিয়েছিলেন আমাদেরকে এই রাশিয়ার ভ্যাকসিন নিয়ে। আমরা সেখানেও প্রশ্ন উঠেছিল যে ধাপগুলো ঠিকমতো কাজ করা হয়েছে কিনা, নাকি পাওয়ার গেমটাই আসলে মূল হয়ে দেখা দিয়েছিল। আজকে কি মনে করছেন ডাক্তার জোয়ারদার? আমাদের কাছে যেটা মনে হচ্ছে, পাওয়ার গেমটা এখন আগে মনেই হচ্ছে, এবং তার থেকেও যেটা সব মনে হচ্ছে সেটা হচ্ছে যে বিজ্ঞানকে কম্প্রোমাইজ যদি করা হয় তাহলে এই পরিস্থিতি তৈরি হয়। আমার এখনো মনে হয় যে এখনো কিন্তু বিজ্ঞান শেষ হয়ে যায়নি, অর্থাৎ আমি অন্য আঙ্গেলে কথাটা বলছি। সেখানে বলছি যে এখনই কিন্তু নেগেটিভ রেজাল্ট আমাদের হাতে আসেনি। এটা ঠিক যে স্যাম্পল সাইজ কম এবং তারা এখনো সেকেন্ড থেকে থার্ড ট্রায়ালের রেজাল্ট আমাদের বলেনি, সেকেন্ড ট্রায়ালের রেজাল্ট বলেনি এবং থার্ড ট্রায়ালে গিয়েছে। আমাদের ডেভেলপমেন্টটা আমাদের দেখতে হবে আরো, এই কি যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরটা তো আমাদের মতন করে করতেই হবে। এবং এই যে আমাদের পর্যালোচনা করছি সেটা কিন্তু ডক্টর বন্দ্যোপাধ্যায় এখন যেমন বললেন, ইতিহাস আমাদের ক্ষমা করেনি। ইতিহাস আমরা দেখবো যে কোনটা এগিয়ে যাচ্ছে, কোনটা কিভাবে যাচ্ছে, ঠিক। এবং তার মধ্যে দিয়ে সেটা বুঝতে পারবো পরে। এটা ইতিহাসই বলবে, মানে পরবর্তী সময়ে এর উত্তর দেবে। না, আমরাও চাই যে ভারত যেমন কোভ্যাক্সিন তৈরি করুক দ্রুত গতিতে, অন্যান্য দেশও ভ্যাকসিন তৈরি করুক, তাহলে করোনাকে তো প্রতিরোধ করা যাবে। আরও একটি ভালো খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরি। আত্মনির্ভরের পথে আরও এক ধাপ, আরও সস্তায় করোনার ওষুধ, আরও সস্তায় করোনার ওষুধ, আরও সস্তা করোনার চিকিৎসা। করোনার ওষুধ রেমডেসিভির বাজারে আনছে ভারতীয় সংস্থা। 2800 টাকায় রেমডেসিভির বিক্রি হবে। বাজারে জাইডাসের ওষুধ রেমড্যাক, জাইডাস ক্যাডিলা ভারতীয় সংস্থা আরও সস্তায় করোনার ওষুধ বের করেছে রেমডেসিভির। আমরা কথা বলবো চিকিৎসকদের সঙ্গেই, কারণ রেমডেসিভির চিকিৎসা পদ্ধতি এই মুহূর্তে, সেই চিকিৎসা পদ্ধতি কত খরচ ছিল, এখন কতটা সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। সফল ভারতীয় ভ্যাকসিন, তার সঙ্গে সঙ্গে রেমডেসিভির বাজারে আসছে। ভারতীয় সংস্থা জাইডাস ক্যাডিলা সস্তায় নিয়ে আসছে। ডাক্তার কুণাল সরকার গতকালই আলোচনার সময় বেসরকারি হাসপাতালের বিল চড়া, সেটা বলতে গিয়ে আপনি বলছিলেন কত ডোজ দিতে হয় রেমডেসিভিরের, কত দাম রেমডেসিভিরের। আমি জানতে চাইবো দুটো প্রশ্ন, ছোট ছোট একদম উত্তর চাইবো। রেমডেসিভির আপনাদের কতটা প্রয়োজনীয় করোনা আক্রান্তের জন্য, এবং এখন বাজারে কিরকম দাম? দেখো, এখন এই জাইডাসটা আসার পরে ওর দামটা অনেকটা বোধহয় 2800 টাকা এরকম একটা পার ভায়াল দামে এখন আসছে। এর আগে যেটা চলছিল সেটা 5000 টাকার কাছাকাছি একটা চলছিল, এবং তারও আগে আমার মনে আছে, সেটা শিবব্রত এটসেট্রা এদেরও নিশ্চয়ই মনে থাকবে, যখন অফিসিয়ালি রেমডেসিভির আমাদের দেশে লাইসেন্স হয়নি তখন 30,000 40,000 টাকা রেমডেসিভিরের অ্যাম্পিউল লোকে এধার ওধার থেকে এনে ব্যবহার করেছে। তো যাই হোক, এটা এখন যত সময় যাচ্ছে তত সুলভ হচ্ছে। এটা যেন বাকি ওষুধগুলোর পক্ষেও হয়। আর একটা অনুরোধ করব যে 2800 হোক 4000ই হোক, এর উপর থেকেই 18% জিএসটিটা সরিয়ে নেওয়া হোক, কারণ মানুষ না, এবার জিজ্ঞেস করি করোনা আক্রান্তের ক্ষেত্রে কতটা কার্যকর আপনাদের কাছে? আমাদের কাছে খুবই কার্যকর, এটা আমার মনে হয় মেডিসিনের এরা বলতে পারবেন, এবং স্পেশালি ইন দ্য সিভিয়ার কেসেস যেখানে দেখা হচ্ছে, এই বিশ্বাসেই দেওয়া হচ্ছে যে রেমডেসিভির ট্রায়াল যেটা দেখিয়েছিল যে সিভিয়ার কেসেস এর আউটকামে এর একটা রোল আছে। আচ্ছা, আমি ডাক্তার চট্টোপাধ্যায় এখানেই জিজ্ঞেস করতে চাইবো যে ডাক্তার কুণাল সরকার কালকেও বলেছিলেন জিএসটি যেন প্রত্যাহার করা হয়। আমরা তো সেই রকমভাবেই দাবি করতে পারি, কারণ সেখান থেকে যদি আমার করোনা আক্রান্তের সুস্থ হওয়ার সুযোগ অনেক বেশি থাকে, তাহলেই তো সরকারের কাছে সেই দাবি করতে পারি। কতটা কার্যকরী ওষুধ? হ্যাঁ, আমাদের যে কোভিড পেশেন্টরা, এদেরকে আমরা মূলত 4টে ভাগে ভাগ করি। একটা অ্যাসিমটোমেটিক, একটা মাইল্ড সিমটম, একটা মডারেট সিমটম, একটা সিভিয়ার সিমটম। এর মধ্যে আমরা সাধারণত অ্যাসিমটোমেটিক বা মাইল্ড সিমটমের ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহার করি না। মূলত মডারেট সিমটমের ক্ষেত্রে সবচেয়ে বেশি রেমডেসিভির প্রয়োগ হয়, এবং সিভিয়ার সিমটমের ক্ষেত্রেও অনেক সময় আমরা দিয়ে থাকি, কারণ সিভিয়ার সিমটমে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে ভাইরাল লোডের থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যে সাইটোকাইন স্টর্ম আমরা যেটাকে বলি, মানে
একটা ভাইরাসের বিরুদ্ধে আমার বডির অনাক্রমতাটা এত বেশি হয়ে গিয়ে তখন ভাইরাসের থেকেও বডির অনাক্রমতাটা বেশি সমস্যা করে। আচ্ছা, তো সেক্ষেত্রে হয়তো সিভিয়ারে আমরা রেমডেসিভির একটু কম ব্যবহার করে থাকি, কিন্তু মডারেট সিমটম, বিশেষ করে যে মানুষগুলোর খারাপ হতে পারে এরকম একটা প্রবণতা, আমাদের কিছু প্যারামিটার আছে, যেমন মানে বলতে পারি ডিরাইমার, ইন্টারলিউকিন, এগুলো দেখে আমরা অ্যাসেস করি প্রথমেই পেশেন্টকে যে পেশেন্টের খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিনা। সেই পেশেন্টদের কিন্তু আমরা আগে রেমডেসিভির দেওয়ার চেষ্টা করি। রেমডেসিভিরের একটা প্রবলেম, একটা যেমন অ্যাভেলেবিলিটির সমস্যা ছিল, তেমনি আরেকটা সমস্যা হচ্ছে এর একটা হেপাটিক ফেলিওর, মানে যকৃতের উপর এটা একটা এফেক্ট করে। তাই রেমডেসিভির দেওয়ার সময় পেশেন্টের লিভারের এনজাইমসগুলো বা লিভারের ক্ষমতাটা সুস্থ আছে কিনা সেটা দেখতে হয়, এবং লিভারের এনজাইমসগুলোকে আমরা নিয়মিত মনিটর করি যখন রেমডেসিভির আমরা দিই। আচ্ছা, আচ্ছা, তো এই দুটো জিনিস দেখে এবং পেশেন্টের সিভিয়ারিটি অ্যাসেস করে আমরা মডারেট পেশেন্টকে রেমডেসিভির সাধারণত দিয়ে থাকি। তার মানে যথেষ্ট জরুরি এই রেমডেসিভির এই মুহূর্তে, এবং যেটা চিকিৎসক মহল দাবি করছে যে জিএসটিটা প্রত্যাহার বা কমানো, সেইটা অবশ্যই রাষ্ট্র বা কেন্দ্রীয় সরকার ভেবে দেখবে, এটা আমরা আশা করব। একবার দেখে নেওয়া যাক সেই রেমডেসিভির বাজারে আনছে ভারতীয় সংস্থা জাইডাস ক্যাডিলা 2800 টাকায়। দেখুন। বিশ্বে করোনা আক্রান্ত নিরিখে তৃতীয় স্থানে ভারত। হাসপাতালে বাড়ছে রোগীদের চাপও। তার মধ্যেই সুখবর দিল ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা জাইডাস ক্যাডিলা। সস্তায় করোনার ওষুধ রেমডেসিভির বিক্রি করবে তারা। সংস্থার ঘোষণা, 100 মিলিগ্রাম ওষুধের দাম হবে 2800 টাকা। ভারতে এই ওষুধ রেমড্যাক নামে বিক্রি হবে। করোনার চিকিৎসায় ওষুধ রেমডেসিভির তৈরি করেছে মার্কিন সংস্থা জিলিয়াড সায়েন্সেস। তাদের হাত ধরেই ভারতের বাজারে রেমডেসিভির এনেছে 4টি সংস্থা। এর মধ্যে সিপলা রেমডেসিভিরের দাম 4000 টাকা। হায়দ্রাবাদের সংস্থা মাইলান এনবি ওষুধ বিক্রি করছে 4800 টাকায়। হেটেরো ল্যাবের ওষুধের দাম 5400 টাকা। জুবিল্যান্ট লাইফের ওষুধ বিক্রি হচ্ছে 4700 টাকায়। সেখানে জাইডাস ক্যাডিলার ওষুধ চিকিৎসক ও রোগীদের অনেকটাই স্বস্তি দিচ্ছে। একাধিক সংস্থা থাকলেও ভারতের বাজারে ও হাসপাতালে রেমডেসিভির ওষুধের সরবরাহ তুলনায় কম ছিল। তাই জাইডাস ক্যাডিলার ওষুধ বাজারে আসায় চাহিদা ও দাম অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংস্থা জানিয়েছে, মহামারীর এই পরিস্থিতিতে দেশের সর্বত্র কম দামে ওষুধ পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য। শুধু ওষুধ তৈরিতেই থেমে থাকা নয়, জাইডাস ক্যাডিলার তৈরি ভ্যাকসিনেরও হিউম্যান ট্রায়াল চলছে। সব মিলিয়ে ওষুধ থেকে ভ্যাকসিন, মহামারী মোকাবিলার পথ দেখাচ্ছে মেড ইন ইন্ডিয়া। নিউজ 18 বাংলা। এবার আপনাদের সামনে তুলে ধরব করোনার চরিত্রই এখন ঠিকমতো বুঝে উঠতে পারেননি বিজ্ঞানীরা। এই করোনা শরীরের ভেতর হামলা চালাচ্ছে প্রোটিনের শক্তি আরো বাড়িয়ে। তার জেরেই নির্দিষ্ট অঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছাড় পাচ্ছে অন্য অঙ্গ। নতুন গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এখান থেকে আরেকটা প্রশ্ন, রেমডেসিভির যা উঠে আসছে গবেষণায়, সেই রেমডেসিভির কি আরো জরুরি থাকবে? দেখুন। বয়স মাত্র 8 মাস, তার মধ্যেই বারবার চরিত্র বদল করেছে কোভিড-19। এতদিনে চিকিৎসকরা বুঝতে পেরেছেন করোনার সংক্রমণ এক একজনের এক এক রকম ভাবে প্রভাব ফেলছে। যাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বেশি, তাদের ক্ষেত্রে করোনার সংক্রমণ তেমন প্রভাব ফেলতে পারছে না, কিন্তু অসুস্থ শরীরে করোনার প্রভাব মারাত্মক, এমনকি মৃত্যু পর্যন্ত সম্ভব। প্রথম দিকে জ্বর, সর্দি কাশি, গলা ব্যথাকেই করোনা সংক্রমণের উপসর্গ বলে মনে করছিলেন চিকিৎসকরা, কিন্তু সমীক্ষা বলছে করোনার জেরে অজান্তেই শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার কিছু অঙ্গ করোনার ধরাছোঁয়ার বাইরে অক্ষত থেকে যাচ্ছে। এর কারণ কি? সম্প্রতি করোনার সংক্রমণ নিয়ে গবেষণা চালায় স্পেনের একদল গবেষক। তাদের মতে বেছে বেছে শরীরের নির্দিষ্ট অঙ্গে হামলা চালাচ্ছে কোভিড-19। কেন শরীরে নির্দিষ্ট অংশে হামলা চালাচ্ছে করোনা? বিজ্ঞানীরা জানিয়েছেন, বংশ বিস্তারের জন্য করোনার প্রোটিন শরীরের ভেতরে প্রোটিনের সঙ্গে যোগাযোগ করে। প্রোটিনের সঙ্গে প্রোটিন মিশলে কোষে ঢোকার পথ সহজ হয়। ফলে শরীরের যে অংশের প্রোটিনের সঙ্গে করোনার প্রোটিন মিলে যায়, সেখানেই মারাত্মক হামলা চালায় কোভিড-19। তাহলে বোঝা যাচ্ছে ফুসফুসে যেরকম ACE2 ইনহিবিটরস আছে, সেই ক্ষেত্রে খুব সহজে ফুসফুস আক্রান্ত হচ্ছে। আর বাকি যে অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাসের দ্বারা,
তাহলে হয়তো এই প্রক্রিয়াটা মেনেই চলছে। তাই করোনার আক্রমণে হার্ট, সেরিব্রাল কর্টেক্স, কিডনি সহ শরীরের নির্দিষ্ট অঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট হচ্ছে ফুসফুসের কার্যকারিতাও, অনেক ক্ষেত্রে মাল্টি অর্গান ফেইলিওর, মৃত্যু পর্যন্ত হচ্ছে। যদিও 8 মাসের ভাইরাসকে চেনা এখনো অনেক বাকি বলছেন গবেষকরা। নিউজ 18 বাংলা। ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায়, আপনি শুনলেন। আমরা এর আগেও আপনার কাছ থেকেও জেনেছি বা করোনা জয়ী বিভিন্ন রোগীর কাছ থেকে জেনেছি যে তাদের ক্ষেত্রে ফুসফুসে সমস্যা থেকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে লিভারের সমস্যা হয়ে যাচ্ছে, অর্থাৎ করোনা আক্রান্ত হওয়ার পর। আপনার কি মনে হয় রেমডেসিভির আর জরুরি থাকবে এই রকমভাবে যদি নতুন নতুন জটিলতা উঠে আসে করোনা আক্রমণে? না, রেমডেসিভিরের যে মেকানিজমটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে কোষের ভিতরে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ যে এনজাইমটা রয়েছে, এই এনজাইমটার ও কার্যক্ষমতাটা বন্ধ করে দেয়। তার ফলে ভাইরাস যখন আমাদের কোষের মধ্যে ঢোকে, সেখানে কোষের মধ্যে ঢুকে এক একটা কোষকে, এক একটা সেলকে ও ভাইরাস তৈরির ফ্যাক্টরিতে কনভার্ট করে, এবং সেই ভাইরাস তৈরির ফ্যাক্টরিতে একটা প্রধান সহায়তা করে এমনই একটা এনজাইম, যে এনজাইমটা আমাদের কোষের মধ্যে রয়েছে, আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। অর্থাৎ আমার কোষের এনজাইমকে ভাইরাস ব্যবহার করে আমার কোষকে ভাইরাস তৈরির ফ্যাক্টরি হিসেবে তৈরি করে দিচ্ছে, এবং সেখান থেকে প্রচুর বেবি ভাইরাস বেরোচ্ছে। তো রেমডেসিভিরের কাজটা হচ্ছে এই যে আমার এনজাইমটা যেটা সাহায্য করছে সেইটার কার্যক্ষমতাটাকে বন্ধ করে দেওয়া। তো এই ভাইরাসের তো অনেক রকম কার্যক্ষমতা আছে, বিভিন্ন ভাবে কাজ করে, তার একটা বন্ধ করার ক্ষমতা আছে রেমডেসিভিরের, কিন্তু অন্যান্যগুলো নয়। সুতরাং এটা বলা যাবে না যে রেমডেসিভিরের দ্বারা করোনা ভাইরাস সংক্রমিত হলে পুরো রোগটাই থামিয়ে দেওয়া যাবে, সেটা তো এখনো প্রমাণিত নয়। তবে একটু আগে যে প্রশ্নটা করা হয়েছিল রেমডেসিভিরে সত্যি আমরা কতটা উপকার পাচ্ছি, আমরা দেখছি যে যাদের নেগেটিভ হতে সাধারণত 11 দিন মতো সময় লাগতো, সেই মিডিয়ান টাইমটা কমে 11 থেকে কমে 4 হয়ে যাচ্ছে রেমডেসিভির ব্যবহার করার পর। সুতরাং এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে তো খুবই 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 গুরুত্বপূর্ণ তথ্য এবং খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। এবং যেটা কুণাল সরকার বলছিলেন যে জিএসটি যদি কমানো হয় বা সরিয়ে দেওয়া হয় তাহলে সব থেকে ভালো হয়। আমরা এই নিয়ে আলোচনা করব, এর পরেও আরও সময় থাকবে আমাদের সঙ্গে এই মুহূর্তে 3 জন চিকিৎসক রয়েছেন। আমি যে প্রসঙ্গটা হয়তো কোনোদিনই উত্থাপিত করতাম না, কিন্তু আজকে করছি এই কারণে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার পরে সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে অনেকে বলছেন যে আপনারা শুধুমাত্র প্রাইভেট অর্থাৎ বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে আলোচনা করেন। আমি বলি এরকমটা ঠিক নয়। আমাদের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকও থাকেন। এই কারণেই উত্থাপিত করলাম, আবারও রেফার রোগের বলি, এ হাসপাতাল থেকে ও হাসপাতাল, ও হাসপাতাল থেকে এ হাসপাতাল, এবং তারপরে যুবকের মৃত্যু কেন? যেহেতু চিকিৎসকরা রয়েছেন, তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব কোথায় সমস্যা। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ভারতীয় ভ্যাকসিন ইমিডিয়েট পাওয়া যেতে পারে, আশায় আছি, কিন্তু রেফার রোগ প্রতিরোধে কি ওষুধ? দীর্ঘদিনের সমস্যা। আজকে কি ঘটল দেখুন। স্নায়ুরোগে ভুগছিলেন, সঙ্গে শ্বাসকষ্ট। অভিযোগ চিকিৎসা না পেয়ে ধুঁকতে ধুঁকতে যুবকের মৃত্যু। বেসরকারি সংস্থার কর্মী দীপঙ্কর সিংহ রায়। দীপঙ্কর থাকতেন ব্যারাকপুরের মোহনপুরে। পরিবারের দাবি স্নায়ুরোগী দীপঙ্করের শ্বাসকষ্ট বাড়ে বৃহস্পতিবার, কিন্তু করোনা সন্দেহের চিকিৎসা করেনি কোনো হাসপাতাল। নার্সিংহোম থেকে পুরসভার মাতৃসদন হাসপাতাল, মাতৃসদন থেকে বিএন বোস হাসপাতাল। কোভিড আক্রান্ত সন্দেহে একের পর এক রেফার। বিএন বোস থেকে রেফার সাগর দত্ত মেডিকেলে, কিন্তু সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ। সারাদিন প্রবল যন্ত্রণা সহ্য করে রাত 10:30 নাগাদ মারা যান দীপঙ্কর। সেখান থেকে আমাদের বলেও দিয়েছিলেন যে এর নিউরোসার্জন দরকার, আমরা এই ডাক্তার যোগাযোগ করতে পারছি না। তোমরা হ্যাঁ, করোনা সন্দেহ করে এরা কোনো হসপিটালে রাখতে চায়নি। সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তদন্তের আশ্বাস দিয়েছেন ব্যারাকপুরের পুর প্রশাসক। সব জায়গায় আইসোলেশনের ব্যবস্থা আমাদের প্রত্যেক কটা নার্সিংহোমেই বলে দেওয়া আছে
তাদের একটা আইসোলেশন রুম রাখাই হয়েছে এবং মিনিমাম 2 বেড প্রত্যেক জায়গায় রাখা আছে। এটা ঠিক হয়নি। মুখ্যমন্ত্রী বারবার বলছেন প্রশাসনের নির্দেশ রয়েছে, চিকিৎসা করতে হবে সব রোগীর, ফেরানো যাবে না হাসপাতাল থেকে। কিন্তু শুনছে কে? কোভিড পরিস্থিতিতে চিকিৎসার অভাবে মৃত্যুর অভিযোগের তালিকা আরও লম্বা। সেই তালিকায় সংযোজন ব্যারাকপুরের দীপঙ্কর। ব্যারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। ডাক্তার সরকার, আপনাকে সর্বোচ্চ 1 মিনিট সময় দিতে পারি আমি। কি ওষুধ রয়েছে এই রেফার রোগ সারানোর? দেখো, ওষুধ রয়েছে যে আমাদের স্বাস্থ্য দপ্তরকে প্রত্যেকটি হাসপাতালকে আবার এই স্ট্রিকচার জারি করতে হবে যে প্রত্যেকে আমরা ইমার্জেন্সি বা অ্যাকিউটলি ইল পেশেন্টস নিতে বাধ্য। আমাদের পেশেন্ট নিতে হবে, চিকিৎসা করতে হবে, তারপর দেখতে হবে তার করোনা আছে কি নেই, এবং সেই মতো আইসোলেশনের প্রস্তুতি, প্রোটেকশনের প্রস্তুতি, এটা আজকের দিনে প্রত্যেকটা হাসপাতালে ম্যান্ডেটরি। এড়িয়ে যাবার সময় আর নেই। স্বাস্থ্য দপ্তর যেন এই মেসেজটা প্রত্যেকটা হাসপাতালকে একেবারে দ্ব্যর্থহীন ভাবে তারা যেন এই মেসেজটা দেয়। ডাক্তার বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার কিন্তু অনেক দিন আগেই এই আজকে করোনা আবহে নয়, অনেক দিন আগেই কড়া অবস্থান নিয়েছিল এই রেফার রোগ যাতে সারানো যায়। আজকে করোনা হয়ে যেন আরো বেশি রেফার রোগ চেপে বসেছে করোনার থেকেও, কি বলবেন? না, এই করোনা তো কিছুটা যেন আতঙ্কগ্রস্ত করে রেখেছে সমস্ত জায়গাটাকে। তো এই করোনা আতঙ্কটা থেকে রুগীর বাড়ির লোক, ডাক্তারবাবু, হাসপাতাল কর্মী সবাইকে বেরিয়ে আসতে হবে এবং একটা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে আমাদের চলতে হবে। করোনা আছে মানে তো অন্য রোগগুলো নেই, এবং অন্য রোগগুলোও আছে, করোনাও সঙ্গে রয়েছে। সুতরাং আমি একদম ডক্টর কুণাল সরকারের সঙ্গে একদম সহমত যে আমাদের সরকারিভাবে একটা স্ট্রিকচার জারি করতে হবে। সে সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো হাসপাতালে যে জরুরি ভিত্তিক কোনো রুগী যদি আসে তাকে প্রাথমিক চিকিৎসা প্রথমে দিতে হবে। তারপরে আলাপ আলোচনায় আমরা আসবো যে সে পেশেন্ট করোনা কি করোনা নয়, সেগুলো পরের বিষয়। ইমার্জেন্সি পেশেন্ট আগে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ডাক্তার জোয়ারদার, একজন যুবকের মৃত্যু হলো। এই যুবকের মৃত্যু হওয়ার কথা ছিল না। গতকাল আমরা দেখলাম বামনগাছিতে হাসপাতালেই নিয়ে যেতে পারলেন না তার স্ত্রী, প্রৌঢ়ের মৃত্যু হলো। 55 বছর বয়স, জানাই গেল না তার কি হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। এরকম ঘটনা যেন আর না হয়, এই ব্যাপারটা আমাদের সরকার পক্ষ থেকে এবং যারা শিক্ষা এবং চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকের আমাদের এই বিষয়টা আরও দেখা উচিত সমবেদনার সঙ্গে, এবং এরকম যাতে না হয় ভবিষ্যতে, এটা যেন আমাদের আজকের এই শিক্ষা থেকে এইভাবে আমাদের এগিয়ে যেতে বলতে হবে এটা সবাইকে, যাতে এটা যাতে না হয়। এত কড়া বিভিন্ন নির্দেশিকা এর আগেও হয়েছে। কুণাল সরকার বললেন আরও কড়া নির্দেশিকার প্রয়োজন, ডাক্তার বন্দ্যোপাধ্যায়ও বললেন। কিন্তু করোনা আবহে এই রোগ যেন সারার তো কোনো প্রশ্নই নেই, বরং আরও চেপে ধরছে। আমরা আশা করব করোনার ভ্যাকসিন আসুক, করোনা প্রতিরোধ করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে এই রেফার রোগও সেরে যাক। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। করোনা ভ্যাকসিন নিয়ে যত আপডেট আমরা দিতে থাকবো আপনাদেরকে, কারণ এই করোনা ভ্যাকসিনই আমাদের আশার সঞ্চার করবে, আশার খবর দেবে। অনেক ধন্যবাদ। আপনারাও আমাদের সঙ্গে ছিলেন। শেষ করছি, সঙ্গে থাকুন।